আহ, আজকে আমাদের এই 31 দফার কর্মশালায় উপস্থিত গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আহ, আজকে যে আপনারা তো নিশ্চয়ই এখানে গত বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেছেন আমাদের 31 দফা নিয়ে। বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য রেখেছেন। ঢাকা থেকে যে সকল প্রশিক্ষক বৃন্দ গিয়েছেন ওনারা আপনাদের সামনে বক্তব্য রেখেছেন বা আপনাদের অনেক প্রশ্নের উত্তর ওনারা দিয়েছেন। আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেশ এবং দেশের মানুষকে ঘিরে যে 31 দফা দিয়েছি এটি দেশের সামনে উপস্থাপন করা। আপনারা হচ্ছেন এই দলের সৈনিক। এই দলের সৈনিক হিসাবে আপনাদেরকে যদি আমরা এই ব্যাপারে ভালোভাবে প্রশিক্ষণ দিতে পারি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারাও একই সাথে দলের যে পরিকল্পনাটা, অর্থাৎ মানুষের কাছে পৌঁছে দেওয়া 31 দফা কি, কেন, কাদের জন্য কি আছে এর মধ্যে, এই বিষয়গুলো আপনারা আমাদেরকে সহযোগিতা করতে সক্ষম হবেন। এখন আসি প্রশ্নের ব্যাপারে। লিঙ্কন, আপনি আরেকবার আমাকে প্রশ্নটা বলবেন, কি ছিল আপনার প্রশ্নটা? প্রশ্নটা ছিল আমাদের 25 নং দফায় যে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নিড বেসড এবং স্কিল বেসড বা নলেজ বেসড এডুকেশনের কথা বলা আছে। এর পাশাপাশি তাদেরকে আপনার দেশপ্রেম, নেতৃত্ব এবং ডিসিপ্লিন এই ব্যাপারগুলোতে উদ্বুদ্ধ করার জন্য আপনার পাশাপাশি আমরা স্কাউট, বিএনসিসি, আধা সামরিক বা ক্রীড়া বা এই ধরনের কোনো কিছুকে আমরা ন্যূনতম আকারে বাধ্যতামূলক করতে পারি। আচ্ছা, আপনার এখানে খুব সম্ভবত প্রশ্নের ভিতরে দুটো ভাগ আছে, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখন আমরা দেখছি যে এই শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা পাচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু একটা স্টেপের পরে যখন মোটামুটি শেষ হয়ে আছে তখন তাকে তার একটা কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, এখন আর এর বাইরে ডিসিপ্লিন করার জন্য খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা জাতি যদি ডিসিপ্লিন না হয় তাহলে সেই জাতি সামনে এগোতে পারে না। এবং যেহেতু যাদেরকে নিয়ে আপনারা কথা বলছেন তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, তো দেশের ভবিষ্যৎ যদি ডিসিপ্লিন হতে পারে অবশ্যই আমরা দ্রুত সামনে এগোতে পারবো জাতি হিসাবে। তো এখন দ্বিতীয় প্রশ্নের প্রথমে যদি উত্তর দিতে হয়, আমি আপনার সাথে সম্পূর্ণভাবে একমত যে আমরা আগে যেরকম দেখেছি যে রোভার্স ছিল, স্কাউট ছিল, গার্লস গাইড ছিল, বিএনসিসি ছিল, বিভিন্ন যে এই সংগঠনগুলো যে কাজ করত, এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের স্কুল থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা ডিসিপ্লিন সহ জীবনে চলতে গেলে বিভিন্ন রকম বিষয় আছে যেই বিষয়গুলো সম্পর্কে তারা একটা অভিজ্ঞতা অর্জন করত। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে জনগণের ভোটে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, এই বিষয়টিকে আমরা আবার পুরো দমে স্কুল কলেজগুলোতে চালু করব এবং আমরা চেষ্টা করব, খুব সম্ভব আমরা এভাবে চেষ্টা করব যে আমাদের স্কুল কলেজগুলোতে যখন সামার বা উইন্টার ভ্যাকেশন হয়, ওই ভ্যাকেশনটাতে আমরা এই বিষয়টাকে সামনে নিয়ে আসবো। এতে করে হয়তো বাচ্চারা একটু মনে হতে পারে যে ভ্যাকেশনে ছুটি কমে যাচ্ছে, কিন্তু ভ্যাকেশনটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব, যে এই ভ্যাকেশনে আমরা ভাগ করে নিব, ভাগ করে নিয়ে আমরা দেশের বিভিন্ন পর্যায়ে স্কুল কলেজ, অর্থাৎ একটা যেমন ধরেন যখন উইন্টার ভ্যাকেশন হবে, উইন্টারের ভ্যাকেশনটা যদি 6 সপ্তাহ হয়, মোটামুটি 6 সপ্তাহ সময় যে কোনো 2টা সপ্তাহ আমরা এমনভাবে করব যাতে কম বেশি পুরো দেশের স্কুল কলেজের বাচ্চারা এইরকম প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করতে পারে। অবশ্যই এটা প্রয়োজন। এটা গেল একটি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। আচ্ছা, প্রথম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যদি একটা ছেলে বা একটা মেয়েকে আমরা একাডেমিক কম বেশি শিক্ষা দিলাম, পড়তে জানে, লিখতে জানে, সবকিছু হলো, কিন্তু তার যদি অন্য কোনো কোয়ালিটি বা কোয়ালিফিকেশন না থাকে, খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখন দেশের ভেতরেই বলেন, দেশের বাইরেই বলেন, কোনো জায়গায় কোনো রকম কর্মসংস্থান ভেরি কম্পিটিটিভ এখন। কাজেই যে কোনো মানুষের অনেক বেশি, নর্মালের থেকে অনেক বেশি তার কোয়ালিটি থাকতে হবে। এর ব্যাপারটা ডিটেল আমি সংক্ষেপে সবাইকে বলার চেষ্টা করছি, যেটি আমাদের চিন্তা আছে। প্রথমেই আমাদের আমি মনে করি এবং আমরা যারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলে মনে করি
যে আমাদের প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাটাতে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে, কেন এটি হচ্ছে বুনিয়াদ, এটি হচ্ছে বুনিয়াদ শিক্ষার। তো প্রথমে আমরা যেটা করতে চাই, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তাদের ব্যাপারে দুটো বিষয়কে আমরা খুব সিরিয়াসলি অ্যাড্রেস করতে চাই। একটি বিষয় হচ্ছে স্বাভাবিকভাবে প্রাইমারি স্কুলের শিক্ষক, সেকেন্ডারি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, যেটাই হোক না কেন, মানুষের তো জীবিকা, অর্থাৎ তার তো চলতে হবে, সমাজের জীবনে পরিবার নিয়ে চলতে হবে। এখন তাকে আমাদের সেই মিনিমাম সাপোর্টটা দিতে হবে। আমরা যেটা খেয়াল করেছি, যেটা দুঃখজনক, আমরা এটি থেকে চেষ্টা করবো বের করে নিয়ে আসতে, সেটি হচ্ছে যে আমরা খেয়াল করেছি প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষকতা করছেন, স্কুলে যাচ্ছেন, কিন্তু স্বাভাবিকভাবে সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে যেই অর্থনৈতিক সহযোগিতা বা বেতন হিসেবে বলে যে যেটাই দেওয়া হোক না কেন, সেটি এনাফ না তার জন্য বর্তমান প্রেক্ষাপটে। তাকে হয়তো সেকেন্ড আরেকটা কাজ করতে হয় সংসারটা চালানোর জন্য। আমাদের যেটা লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের বাজেটে এখানে বাড়াবো, অ্যালোকেশনটা আমরা বাড়িয়ে আমরা প্রথমেই চেষ্টা করব তাকে সামাজিকভাবে অর্থনৈতিক সাপোর্টটা তার বাড়ানোর জন্য, যাতে শিক্ষককে কোনো তাড়াহুড়ার মধ্যে না থাকতে হয় যে আমি ক্লাসটা শেষ করে আমাকে গিয়ে দোকানে বসতে হবে, অথবা আমাকে গিয়ে প্রাইভেট টিউশনি করতে হবে, অথবা আমাকে গিয়ে খেতে কাজ করতে হবে। এই প্রয়োজনটা যাতে তার না থাকে, অর্থাৎ তাকে প্রথমে এই কমফোর্টটা দেওয়া, অর্থনৈতিক এবং সামাজিকভাবে তাকে একটা স্ট্রং সাপোর্ট দেওয়া, এটি গেল এক নম্বর। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মধ্যেই চেষ্টা করব শিশুদের অন্য আর কি কোয়ালিটি আছে সেটিকে বের করে নিয়ে আসা। আমরা ধরেই নিচ্ছি আজকে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী, সে ভবিষ্যতে বড় কিছু একটা হবে, এবং সে যাতে বড় কিছু হতে পারে তার জন্য প্রথম থেকে আমাদের চেষ্টা করতে হবে। এখন সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক, আমাদের যেটা পরিকল্পনা আছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি উভয় জায়গাতেই আমরা ভাষার উপরে প্রথমে জোর দেব। বাংলা আমরা আমাদের ভাষা আমরা বাংলায় বলছি, স্কুলের সিলেবাসে ইংরেজি আছে, কিন্তু সেখানে আমরা এমফেসাইজ করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আরো রিচ করার চেষ্টা করবো, মানে যে সিলেবাসটি আছে রিচ করে। এরপরে আমরা সেকেন্ড এবং থার্ড আরেকটি ভাষা তার ভিতরে আনতে চাই। হতে পারে আমরা সরকারকে কতগুলো ভাষা, যেমন হতে পারে চাইনিজ বা ম্যান্ডারিনে যেহেতু এখন প্রয়োজনীয়তা বেশি, হতে পারে জার্মান, ইটালি, ফ্রেঞ্চ, অ্যারাবিক, এগুলো ভাষা 6-7টা ভাষা থাকবে। এখন সে হয়তো প্রথমে প্রাইমারিতে প্রথম 2-3 বছর হয়তো সে জার্মানি শিখলো, তারপরে যখন ওটার কোর্স তার কমপ্লিট হবে, তারপরে সেকেন্ডারিতে গিয়ে সে হয়তো আরেকটা ভাষার উপরে দখল। অর্থাৎ একটা বাচ্চা যদি বড় হতে হতে মিনিমাম 4টা ভাষার উপরে, নিজের ভাষা তো আছে, এর বাইরে 3টা ভাষার উপরে যদি তার দখল থাকে, আমরা বিশ্বাস করি যে সে পৃথিবীর যেখানে যাবে মোটামুটি সে একটা কিছু করে নিতে পারবে, কারণ ভাষাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি সে বিদেশে যায়। এটা হলো এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা শিশুই কিন্তু কোনো না কোনো ক্রীড়ার ব্যাপারে আগ্রহী, কেউ ব্যাডমিন্টন, কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ বাস্কেটবল, কেউ ভলিবল, সেটা ছেলে হোক মেয়ে হোক। ছেলে মেয়ে আমাদের সামাজিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে ছেলে মেয়ে উভয়ের উপযোগী আমরা কতগুলো স্পোর্টস দিয়ে দিব। এই স্পোর্টসটা তাকে করতে হবে, সে তার পছন্দ মতো নেবে, বাচ্চাটা তার পছন্দ মতনই সে ডিসাইড করবে সে ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে না ভলিবল খেলবে না ক্যারাম বোর্ড খেলবে, কি খেলবে, কিন্তু তাকে এটা খেলতে হবে। এবং এটার পাশ ফেলের মতন এটার পুরো নাম্বার থাকবে। অর্থাৎ সে যখন খেলাধুলা করবে ফিজিক্যালি কিন্তু সে স্ট্রং হবে, খেলাধুলা করলে মেন্টালিও সে স্ট্রং হবে। এটা গেল একটি। আমাদের কম বেশি প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু কালচারাল গুণ থাকেই, এটিকে প্রপারভাবে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমরা স্কুলে যেটা রাখতে চাইছি সেটা তার যেটা হবে কোনো না কোনো একটা বাদ্যযন্ত্র অথবা গান অথবা কেরাত প্রতিযোগিতা, যেটাই হোক বাচ্চাটাকে একটা শিখতে হবে, শেখার মাধ্যমে তার এই কোয়ালিটিটা নিয়ে আসতে হবে, আর্টের কোয়ালিটি থাকবে। একটি জিনিস আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, এই বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে, বিভিন্ন রকম মতামত আছে, কি সেটি দেখেন আমরা প্রায় বলি আমাদের বক্তব্যে আমরা একটি মানবিক সমাজ গড়তে চাই, আমরা একটি মানবিক দেশ গড়তে চাই। অর্থাৎ মানুষের মধ্যে মায়া থাকতে হবে, মানুষের মধ্যে এই জিনিসটা থাকতে হবে, সফটনেসটা থাকতে হবে। আমরা তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে, তাই না? আশরাফুল মাখলুক বলা হয় আমাকে। তো এখন বিষয় হচ্ছে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর যে সৃষ্টি দুনিয়া,
এই দুনিয়ার বাকি যা কিছু আছে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আল্লাহ সেই সৃষ্টিগুলোর প্রতি যত্ন নেওয়া। যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা করছি, আমরা হয়তো প্রত্যেকটা ক্লাসে, আমরা প্রাইমারি ক্লাসে হোক, সেকেন্ডারি স্কুলে হোক, প্রাইমারি স্কুলে হোক, প্রত্যেকটা ক্লাসে হয়তো 3-4 জনের একটা গ্রুপ তৈরি করব বাচ্চাদের। এই গ্রুপটা কি করবে? এই গ্রুপটা যেটা করবে সেটা হচ্ছে তারা বন্ধুরা মিলে ডিসাইড করে নেবে। কেউ হয়তো একটা বিড়াল, কেউ হয়তো একটা ছাগল, কেউ হয়তো একটা মুরগি, কেউ হয়তো একটা হাঁস, এরকম একটা কিছু তাকে পালতে হবে। সে সেটার যত্ন নেবে, সে সেটাকে বড় করবে, সে সেটা দেখভাল করবে। আমরা ধারণা করছি যে এর ফলে যেটা হবে, তাদের মধ্যে আস্তে আস্তে মানবিক গুণটা বৃদ্ধি পাবে। সেটা মানুষের প্রতি মানুষের হোক, প্রকৃতির প্রতি হোক, মানুষের আরো সফট হবে, সহনশীলতা হোক বা দরদ হোক, জিনিসটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তাকে মানবিক বিষয়টিকে তার ভিতরে আরো নিয়ে আসা। তো এই যে সংক্ষেপে যেটা আমি বললাম, এইভাবে আমরা মনে করি তাদের মধ্যে যদি এই কোয়ালিটিগুলো আমরা দিতে পারি, অর্থাৎ আপনি যেটা বলছেন শিক্ষা, অর্থাৎ উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, তাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে প্রথমে যদি আমরা এই জিনিসগুলা, প্রত্যেকের মধ্যেই কোয়ালিটি আছে, কিন্তু এইগুলোকে যদি আমরা আস্তে 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 ধীরে ধীরে দিয়ে দিতে পারি, তাহলে উৎপাদনমুখী। এখন এর মধ্যে অনেকে বলতে পারেন সেগুলা স্কুল লেভেল, সেকেন্ডারি লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল হিসেবে আসবে, যেটা আপনার ভোকেশনাল ট্রেনিং, সেগুলা যেটা আছে সেটা নর্মালি ইনক্লুড হতে থাকবে। ক্লাস বাড়ি বা সিলেবাস বাড়ি বা সেশন বাড়ি সেগুলো ইনক্লুড হতে থাকবে। এর বাইরে আমরা এই জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি মোটামুটিভাবে এই জিনিসগুলোকে যদি আমরা পুরোপুরিভাবে চালু করতে সক্ষম হই, এটির ফল 2-4-5 বছর পাওয়া যাবে না। একটা বাচ্চা ক্লাস একদম নার্সারি 1 থেকে শুরু করে যখন সে ইন্টারমিডিয়েট ক্রস করবে বা ডিগ্রি ক্রস করবে, তখন মোটামুটিভাবে এটা সে যখন কর্মস্থানে চলে যাবে, তা আপনি একটা জেনারেশনের পরে আস্তে আস্তে এটার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাওয়া আরম্ভ করবেন। এটা একটা লং টার্ম প্রজেক্ট। আমি জানি না লিঙ্কন, আমার কথায় আপনি কতটুকু কনভিন্স হয়েছে? দৈনিক আজকের বাংলা .net